প্রত্যেক দিন রাতে আমার বর যখন শুয়ে পড়তো তখন আমি লুকিয়ে আমার কচি দেওরের ঘরের ভেতরে যেতাম এবং আমরা দুজনে সারা রাত ধরে আড্ডা দিতাম। দেওরের সঙ্গে আমার সম্পর্ক এতটাই ভালো ছিল যে আমি নিজের মনের প্রত্যেকটা কথা দেওরকে বলতাম এবং ধীরে ধীরে তার সঙ্গে আমার একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। এমনকি দেওর তার মনের প্রত্যেকটা কথা আমাকেই বলতো। এমনকি আমার হাতে পায়ে ব্যথা হলেও আমার কচি দেওর খুব মজা করে আমার হাতে পায়ে তেল মালিশ করে দিত এবং আমার খুব আরামও লাগতো। এবং আমি তো ইচ্ছে করেই তাকে আমার হাতে পায়ে তেল মালিশ করিয়ে নিতাম, কারণ আমার মনে তো তার প্রতি অন্য কিছুই ছিল। একদিন দেওর যখন আমার হাতে পায়ে তেল মালিশ করছিল তখন আমি ইচ্ছে করে তাকে আমার নিচের ঝলকটা দেখিয়েছিলাম, যাতে সে আমার দিকে আকর্ষিত হয়। কারণ আমার তরুণ ও সুদর্শন দেওরকে দেখলেই আমার তার সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করত। তাই একদিন রাতে আমার দেওর যখন তার কলেজের পড়াশোনায় খুব ব্যস্ত ছিল, তখন সেদিন রাতে আমার বরের শুয়ে যাওয়ার পরে আমি যখন লুকিয়ে দেওরের ঘরে যাই, তখন দেওরকে ওই অবস্থায় দেখে তো আমি আর নিজেকে আটকে না রাখতে পেরে তাকে চোখে চোখে সব কিছু ইশারা করেছিলাম যে আমি আর পারছি না। তাই আমি তার সঙ্গে নিজের ইচ্ছে। তারপর আমার দেওরও খুব খুশি হয়ে আমাকে অনেক জোরে জোরে। তারপর সেদিন সারা রাত ধরে আমি ও দেওর মিলে নিজেদের ইচ্ছে আমি রইমা। এবার আপনারা ভাবছেন যে আমার বর থাকা সত্ত্বেও আমি দেওরের সঙ্গে কেন সময় কাটাতে ভালোবাসতাম। আসলে বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি আসি, প্রত্যেকটা মেয়ের মতোই আমার চোখেও অনেক স্বপ্ন ছিল যে আমিও আমার বরের সঙ্গে ঘুরতে যাব, আমার বরের সঙ্গে অনেক সময় কাটাবো। কিন্তু আমি যা ভেবেছিলাম, বিয়ের পরে তার সব কিছু উল্টোটা হয়েছিল। আসলে আমার বর নিজের কাজ ছাড়া আর কিছুই বুঝতো না। সে তো সব সময় নিজের কাজেই ব্যস্ত থাকতো এবং সে এতটাই রাগী স্বভাবের ছিল যে আমার একটু কিছু ভুল ত্রুটি হলে আমার উপরে বকাবকি, চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। শুধু তাই নয়, কোনো কোনো সময় আমার গায়ে হাতও তুলে দিত। এইভাবে আমাদের বিয়ে হতে প্রায় সবে 6 মাস হয়েছিল। আসলে প্রথম থেকে আমার বর আমার প্রতি কোনো গুরুত্ব দিত না। এমনকি বাসর রাতেও আমার বর ফোনে তার ক্লায়েন্টদের সঙ্গে হিসেবপাতি করতেই ব্যস্ত ছিল। আর বাসর রাতে বরের অপেক্ষা করতে করতে আমি তো শুয়ে পড়েছিলাম, কারণ আমিও তো অনেক বেশি ক্লান্ত হয়েছিলাম। তারপর সকালবেলায় যখন চোখ খুলে দেখি, তখন আমার বর স্নান করে তৈরি হয়ে আমাকে ঘুম থেকে তুলে বলেছিল তাকে নাকি আগামীকালই অন্য শহরে যেতে হবে জরুরি কাজের জন্য। আমি তো কোনো কথা না বলে শুধু বরের দিকে আশ্চর্য হয়ে তাকিয়েছিলাম, কারণ বর তার কাজেই এত বেশি প্রাধান্য দিত যে আমাদের বাসর রাতটাকেই নষ্ট করে দিয়েছিল। ওই বাসর রাতের জন্য আমি যা স্বপ্ন নিজের চোখে সাজিয়েছিলাম, আমার সেই স্বপ্নগুলো ভেঙে যেন চুরমার হয়ে গেছিল। বিয়ের 2 দিন পরেই তো সে 15 দিনের জন্য শহরে চলে যায় নিজের কাজের জন্য। এবং যাওয়ার সময় সে ভাইকে বলে গেছিল, হাসিম, তোর ভাবির খেয়াল রাখিস। বিয়ের 2 দিন পরেই যখন একটা মেয়ের স্বামী তাকে একা রেখে বাইরে চলে যায়, তার কষ্টটা যে কতটা সেটা তো একমাত্র আমিই জানি। তারপর বিয়ের 2 দিন পরে আমার বর যখন শহরে চলে যায়, তারপরে তো আমি নিজেকে খুব একা মনে করতাম। এবং বরেরা 2 ভাই, আমার দেওর বয়সে আমার চাইতে 5 বছরের ছোট। শ্বশুর শাশুড়ি তো অনেক আগেই মারা গেছিল। বর যখন 15 দিনের জন্য শহরে চলে যায়, তারপরে বরের সঙ্গে ওই কাটানো 2 দিন মনে করে একা একাই সময় কাটাতাম। আর বরের সঙ্গে কাটানো ওই 2 দিনের মধ্যে তো স্মরণ করার মতো সেরকম কোনো কিছুই স্মৃতি ছিল না। তাও বরের চেহারাটা ও কথাবার্তাগুলো মনে করতাম, কারণ আমার দেওর তো সারাদিন বাড়িতে থাকতো না। সে তো সকালে খাওয়া দাওয়া করে কলেজের জন্য বেরিয়ে পড়তো। আমার বর দেখতে খুব একটা ভালো না হলেও আমার দেওর কিন্তু ভীষণ সুন্দর ও পেশিবহুল ছিল। তারপর সেদিন বরের বিদেশ চলে যাওয়ার পরে আমি যখন বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলায় অনেক বেশি ক্লান্ত হয়ে আমার ঘরের বিছানায় শুয়ে একটু আরাম করছিলাম, ওই সময় বুঝতে পারি যে আমার দেওর বাসায় এসেছে। তারপর সে আমার ঘরের দরজা নক করে এবং আমার ঘরের ভিতরে ঢুকতেই আমাকে সন্ধ্যাবেলায় শুয়ে থাকতে দেখে
জিজ্ঞেস করেছিল, ভাবি তোমার কি শরীর খারাপ? আমি তখন বিছানায় উঠে বসে বললাম, না গো, শরীর খারাপ নয়। বাড়ির কাজকর্ম করার পরে আমার শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগছিল, তাই একটু আরাম করছিলাম। কিন্তু আমি জানতাম ওই সময় আমার মনটা অনেক খারাপ ছিল। আমার মনের পরিস্থিতি আমি তো আমার দেওরকে বলতে পারবো না, কিন্তু তাও জানি না কিভাবে সে আমার মুখ দেখে বলেছিল যে, ভাবি তোমাকে দেখে তো মনে হচ্ছে দাদার চলে যাওয়ার জন্য তুমি মন খারাপ, মানে অনেক কষ্টে আছো, এবং তোমার মনটা তো খারাপ আছেই। দেখো ভাবি, তুমি কিন্তু আমার থেকে কোনো কিছুই লুকাতে পারবে না। আমি কিন্তু মুখ দেখেই সব কিছু বুঝতে পারি। আর দাদার জন্য যে তোমার মনটা এত খারাপ সেটা তো আমি স্পষ্ট বুঝতে পারছি। তুমি একদম মন খারাপ করো না। দাদার অনুপস্থিতিতে তোমার দায়িত্ব এখন আমার ঘাড়ে। তাই যতদিন দাদা বাড়িতে নেই ততদিন তোমাকে খুশি রাখার দায়িত্ব আমার। তারপর আমার দেওর আমার কিছু বলার আগেই আমার হাতটাকে ধরে বিছানা থেকে নিচে নামিয়ে বলল, ভাবি চলো আমার সঙ্গে, আমি তোমার মুড এক্ষুনি ঠিক করে দেব। এই বলে আমার দেওর আমাকে আমার ঘর থেকে বারান্দায় ঘরে নিয়ে গেল। তারপর বলল, ভাবি তাড়াতাড়ি চলো, আমি তোমাকে আমাদের এখানকার স্পেশাল ফুচকা খাওয়াবো। সেটা খাওয়ার পরে তোমার মুড একদম ঠিক হয়ে যাবে। দেওরের কথা শুনে তো আমার মন মেজাজ এমনিতেই চাঙ্গা হয়ে উঠেছিল, কারণ আমার বর এবং আমার দেওর তারা দুই ভাই সম্পূর্ণ আলাদা স্বভাবের ছিল। আমার দেওর তো আমার সঙ্গে ভীষণ কথা বলতো, সে খুব খোলামেলা স্বভাবের ছিল। তারপর দেওরের কথা শুনে আমি আর না বলতে পারিনি। সেদিন আমি প্রথম দেওরের সঙ্গে বাইরে বেরিয়েছিলাম, এবং তার সঙ্গে ঘুরে আমার মন এত তরতাজা হয়েছিল। এইভাবে আমি ধীরে ধীরে 2 থেকে 4 দিনের মধ্যেই আমার দেওরের সঙ্গে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছিলাম। এমনকি আগের মতো আমার বরের জন্য মন খারাপও হতো না। আমি তো দেওরের সঙ্গে খুব ফ্রি হয়ে উঠেছিলাম। এদিকে প্রত্যেক দিন রাতে আমার বর 1 থেকে 2 মিনিটের জন্য আমাকে ফোন করে একটা লৌকিকতা পূরণ করতো, যেটার তো কোনো মানেই ছিল না। অত দূরে যাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে আমাকে ফোন করে মাত্র 2 থেকে 3 মিনিট সময় দিত, এবং ধীরে ধীরে যেটা আমার খুব বিরক্ত লাগতে লাগলো। কারণ সে তো প্রত্যেক দিন ফোন করে ওই একটাই কথা জিজ্ঞেস করতো, তুমি কেমন আছো, আমার ভাই কেমন আছে, বাড়িতে সব ঠিকঠাক আছে তো, তালা মেরে রাখবে। এই 2 থেকে 3-4টে কথা বলার জন্য প্রত্যেক দিন রাতে বর ফোন করতো। এদিকে বরের অনুপস্থিতিতে আমি ও দেওর সারা রাত জেগে আড্ডা দিতাম। কখনো বা রাত জেগে দুজনে ভূতের সিনেমা দেখতাম, কখনো বা ছাদের ওপরে গিয়ে দুজনে ঠান্ডা বাতাসের মজা নিতাম। এইভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে সেদিন জানি না কিভাবে বাথরুমে স্নান করতে গিয়ে আমি পা পিছলে পড়ে গেছিলাম, এবং আমি যখন চিৎকার করে উঠেছিলাম তখন আমার চিৎকারের আওয়াজ পেয়ে আমার দেওর তাড়াতাড়ি আমার বাথরুমের সামনে এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো, ভাবি কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আমি তখন পায়ে ব্যথার চোটে কাঁদতে কাঁদতে বললাম আমার কচি দেওরকে, বললাম, না আমি ঠিক নেই, আমি পা মচকে পড়ে গেছি এবং আমি উঠতে পারছি না। তারপর আমার দেওর বলল, ভাবি তুমি কোনো রকমভাবে বাথরুমের দরজাটা খোলো। দেওরের কথা শুনে আমি খুব কষ্ট করে বাথরুমের দরজাটা হাত বাড়িয়ে খুলেছিলাম। ওই সময় আমি একটা লাল রঙের নাইটি পরে স্নান করতে গেছিলাম, এবং আমি যেহেতু স্নান করতে করতে পা পিছলে পড়েছিলাম, তাই আমার পুরো শরীরটা ভিজে ছিল। ওই সময় আমার দেওর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই ছিল, আর ওইদিকে পায়ে ব্যথা নিয়ে আমি কান্নাকাটিও করছিলাম। তারপর আমার যখন উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও ছিল না, তখন আমার দেওর বাধ্য হয়ে আমাকে কোলে তুলে আমার ঘরের বিছানায় বসিয়ে আমাকে গামছা ও আমার পরনের পোশাক আমার পাশে রেখে বলেছিল, আমি ঘরের বাইরে যাচ্ছি, তুমি ভিজে আছো তাই তাড়াতাড়ি গা হাত মুছে জামা পরিবর্তন করে নাও, নইলে তোমাকে ঠান্ডা লেগে যাবে। সেদিন প্রথম কোনো পুরুষ স্পর্শ পেয়ে আমার মনে একটা অন্যরকম আবেগ ও আন্দাজ জেগে উঠেছিল। সেদিন আমার দেওরের স্পর্শ আমার ভীষণ ভালো লেগেছিল, এবং আমি দেওরকে নিয়ে মনে মনে অনেক রকম স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, কারণ আমি তো মনে মনে তাকে ভালোবাসতেও শুরু করে দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে যত দিন যায় আমার কিন্তু ততই দেওরের প্রতি ভালো লাগতে শুরু হয়। আমি তার পছন্দের খাবার দাবার, জামা কাপড় সব কিছু খেয়াল রাখতাম। এমনকি সেদিন যখন আমি পা মুচকে পড়েছিলাম তখন পায়ে ভীষণ ব্যথা ছিল,
তাই দেওর খুব ভালোবেসে লাল তেল নিয়ে এসে আমাকে বলল, ভাবি তুমি একদম চিন্তা করো না, তোমার সব ব্যথা বেদনা আমি দূর করে দেব। এই বলে সে আমার পায়ে কাপড় একটুখানি তুলে আমার পায়ে যখন লাল তেল মালিশ করতে শুরু করলো, তখন কিন্তু আমার ভীষণ আরাম লাগছিল এবং তার হাতের স্পর্শে মনের মধ্যে অন্য কিছুই অনুভব করছিলাম। এবং সেদিনের পর থেকে আমি কিন্তু দেওরের জন্য সেজেগুজে তৈরি হয়ে থাকতাম এবং বাহানা খুঁজতাম আমার কচি দেওরের কাছে যাওয়ার জন্য। কারণ বিয়ের পরে যেই আদর যত্ন আমার বরের কাছ থেকে পাওয়া উচিত ছিল, সেটা তো আমি দেওরের কাছেই পেয়েছিলাম। তাই আমি দেওরকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম এবং সেদিনের পর থেকে আমি পায়ের ব্যথার বাহানা করে দেওরের হাতের স্পর্শ পাওয়ার জন্য প্রত্যেক দিন তার সামনে ন্যাকা কান্না কাঁদতাম এবং আমার কান্না দেখে গরম লাল তেল নিয়ে এসে আমার পায়ে মালিশ করত, আর আমি সেটা মন থেকে অনুভব করতাম। ওইদিকে 15 দিন কেটে যাওয়ার পরে যখন আমার বর বাড়ি ফিরে আসে, তখন তার আসল চেহারা আমাদের সামনে ফুটে ওঠে। কারণ একটা মানুষকে 2 দিনের মধ্যে কখনোই চিনতে পারা যায় না, যতক্ষণ না সে মানুষটার সঙ্গে সারাদিন কাটানো যায়। একটা মানুষের সঙ্গে আমি যত সময় কাটাবো, ততই আমি তাকে চিনতে পারবো। এইদিকে আমার বরের বাড়ি ফিরে আসাই তো আমি একটুও খুশি ছিলাম না, কারণ আমি দেওরের সঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছিলাম। দেওর আমার মনের ইচ্ছে পূরণ না করলেও সে আমার খুব যত্ন করত এবং খুব খেয়াল রাখত। কিন্তু আমি এটা জানতাম না যে দেওরের মনে আমার প্রতি কী ছিল। আদেও কি সে আমাকে মনে মনে ভালোবাসতো, নাকি সে আমাকে নিজের দাদার বউ বলে মনে করে আমার যত্ন করত। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে দেওরের মনে আমার প্রতি কী ছিল, সে কেন আমার এত যত্ন ও খেয়াল রাখত। এদিকে আমার বর বাড়ি ফিরে আসার আগের মতোই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। এমন নয় যে সে আমাকে রাতের বেলায় একটু ভালোবাসবে বা আদর করবে। আমিও একটা মানুষ ছিলাম, আমারও একটা ইচ্ছে বলে কিছু ছিল, আমার মনেও একটা চাহিদা ছিল, যেটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। আমি বরের কাছে যেতেই আমার ওপরে চিৎকার করে বলতো, তোমার কি আর কোনো কাজকর্ম নেই? তুমি দেখতে পাচ্ছ না আমি অফিসের খুব জরুরি কাজে ব্যস্ত আছি? যাও গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। আমার বর তো আমার দিকে কোনো গুরুত্বই দিত না। তারপর সেদিন আমি যখন বরের কথায় অনেক বেশি কষ্ট পেয়ে মন খারাপ করে রাগ করে রুম থেকে বেরিয়ে ছাদের উপরে গিয়ে চুপচাপ বসেছিলাম আর বরের কথাগুলো মনে করে কাঁদছিলাম, ঠিক ওই সময় আমার দেওর ছাদের ওপরে আমার কাছে এসে হাজির হয়েছিল এবং আমার চোখের জল দেখে আমার হাত ধরে আমার চোখের দিকে তাকিয়ে দেওর জিজ্ঞেস করলো, বৌদি তুমি এত রাতে ছাদে কী করছো? আর তুমি কাঁদছো কেন? এতদিন পরে দাদা বাড়ি ফিরেছে, তাই তোমাকে তো আজ রাতে দাদার সঙ্গে সময় সময় কাটানো উচিত ছিল। আমি তখন নিজের আবেগ ধরে রাখতে না পেরে দেওরকে জড়িয়ে ধরে বলেছিলাম, তোমার দাদা এখন পর্যন্ত আমাকে ছুঁয়েও দেখেনি। আমিও একটা মানুষ, আমার একটা ইচ্ছে ও চাহিদা বলে কিছু আছে। তোমার দাদা সবসময় নিজের কাজ ও টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কখনো আমার দিকে নজর দিয়ে দেখেনি বা কখনো আমার মনের কথাটা বোঝার চেষ্টা করেনি। এবার তুমি বলো আমি কি করব? আমি কিন্তু তখনও আমার দেওরকে এটা বলার সাহস পাইনি যে আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমার সব কথা শোনার পরে দেওর খুব ভালোবেসে আমার চোখের জল মুছে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, ভাবি তুমি চিন্তা করো না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালবেলায় আমি যখন সকালের নাস্তা তৈরি করছিলাম, তখন আমার বর ও দেওর একসাথেই খেতে বসেছিল। তারপর আমার হাতের রান্না করা সবজি পছন্দ না হওয়ায় আমার বর আমাকে অনেক কথা শুনিয়েছিল এবং আমাকে অনেক উল্টোপাল্টা কথাও বলেছিল। এবং সেদিন আমার এটা বুঝতে আর বাকি ছিল না যে আমার বর খুব রাগী স্বভাবের মানুষ ছিল। ওই সময় কিন্তু আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম এবং আমার চোখ দিয়ে টসটস করে জল পড়েই যাচ্ছিল। আমার চোখের জল দেখে আমার কচি দেওর তার দাদাকে বলেছিল, সামান্য একটা তরকারির জন্য তুমি ভাবিকে এত কথা শুনিয়ে দিলে? আমার দেওর খুব ভালোভাবে জানতো যে তার দাদা খুব রাগী স্বভাবের, কিন্তু আমি সেদিন জানতে পেরেছিলাম যে আমার বর ভীষণ রাগী স্বভাবের। তারপর আমার দেওরের কথা শুনে আমার বর তার ভাইয়ের দিকে অনেক রেগে বড় বড় চোখ করে তাকিয়েছিল এবং আমাদের সঙ্গে আর কোনো কথা না বলেই চুপচাপ নিজের অফিসের জন্য বেরিয়ে পড়েছিল। সেদিন আমার বরের চলে যাওয়ার পরে আমি দেওরের হাত ধরে বলেছিলাম, তোমার দাদা যদি আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে, তাহলে আমার কিন্তু এই বাড়িতে থাকার কোনো মানেই হয় না।
তাই আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। এমনিতেও বিয়ে হতে কাছাকাছি 1 মাস হতে চলল। এখনও তোমার দাদা আমাকে ছুঁয়েও দেখেনি। তাই আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর আমার কচি দেওর অনেক ভালোবেসে আমাকে বলল, ভাবি, আমার কথাটা একবার শোনো। আমি কিন্তু তখন আমার দেওরের কোনো কথা শুনিনি। আমি তখন দেওরকে অনেক রেগে বলেছিলাম, যখন বরের ভালোবাসা, আদর, আবদার কিছুই পাবো না, তাহলে আমি কিসের জন্য এ বাড়িতে থাকবো? আমি তখন রাগ করে জামা কাপড় গোটাতে শুরু করেছিলাম। তখন আমার দেওর পিছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। দেওর যখন আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরেছিল, তখন আমি বুঝে গেছিলাম যে তার মনেও নিশ্চয়ই আমার প্রতি কিছু আছে। না হলে সে এত ভালোবেসে আমাকে পেছন দিক থেকে কেন জড়িয়ে ধরবে? তখন আমিও তাকে এটা জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম যে সে কি আমাকে ভালোবাসে? সে কি আমাকে সেই আদরটা দেবে, যে আদরটা পাওয়ার জন্য আমি এতদিন ধরে ছটফট করছি? তখন আমার দেওর আমাকে জড়িয়ে ধরে বলেছিল, হ্যাঁ, আমি তোমাকে স্বামীর মতোই আদর ও ভালোবাসা সব কিছু দেব। শুধু আমাকে একদিনের সময় দাও। তারপর সেদিন রাতের বেলায় যখন আমার বর বাড়ি ফিরে আসে, তখন আমার দেওর তার দাদার সঙ্গে আমাদের ঘরের দরজার ভেতর থেকে বন্ধ করে দিয়ে গোপনে জানি না এমন কী কথা বলছিল, যে পরের দিন সকালে আমার কচি দেওর আমাকে কাজী সাহেবের সামনে কবুল করেছিল। আসলে আগের দিন রাতে আমার বরকে যখন আমার দেওর আমার ব্যাপারে বলতে গেছিল যে তুমি তো ভাবিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো, তাহলে সে তোমার কাছ থেকে সেই আদর ও ভালোবাসাটা কেন পাচ্ছে না? আমার বর তখন আমার দেওরকে বলেছিল, তুই ভালো করেই জানিস শুধুমাত্র তোর কথা শুনে আমি বিয়ে করেছি, নইলে আমার টিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমার বরের নাকি ওইসবের কোনো ইন্টারেস্ট নেই। সে আমাকে বিয়ে করেছিল শুধুমাত্র তাদের খেয়াল ও যত্ন রাখার জন্য, এবং বাড়িতে যেহেতু একটা মহিলার দরকার ছিল যে কিনা তাদেরকে রান্না করে খাওয়াবে, শুধুমাত্র সেই জন্যই নাকি আমার বর আমাকে বিয়ে করেছিল। এবং এই কথাগুলো আমি আগের দিন রাতে দরজার সামনে কান লাগিয়ে সব কিছু শুনেছিলাম। এমনকি বর আমার সামনেও ওই কথাগুলো বলেছিল। তারপর আমার সামনে সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি ঘর ছেড়ে যেতে প্রস্তুত ছিলাম। কিন্তু সেদিন আমার দেওর আমার বরের সামনেই আমার হাত ধরে তার দাদাকে বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে বলে অনেক বড় ভুল করেছিলাম। ভেবেছিলাম বিয়ে করে তুমি নিজের সংসার পাতবে, কিন্তু তুমি তো একটা মেয়ের জীবন নষ্ট করতে চলেছ, যেটা আমি কখনোই হতে দেব না। বরের কথা শুনে আমার চোখ দিয়ে জল ঝরতেই যাচ্ছিল, কিন্তু তাও তার কিছুই যায় আসে না। কারণ আমি যে আদর ও ভালোবাসা বরের কাছে চাইতাম, বর তো সেই কাজগুলো অফিসের মেয়েদের সঙ্গেই পূরণ করত। কারণ আমার বর নাকি কোনোদিন জীবনসঙ্গিনী চায়নি, সে তার অফিসের মেয়েদের সঙ্গে নাকি মুখ মেরে বেড়াতো। তারপর সেদিন সব কিছু প্রকাশ হওয়ার পরে আমার দেওর আমাকে বিয়ে করেছিল এবং বলেছিল, আমি জোর করে দাদাকে তোমার সঙ্গে বিয়ে করতে বলেছিলাম, কিন্তু আমি এটা কখনোই চাই যে আমার জন্য কোনো মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। তারপর আমাদের বিয়ের পরে সেদিন রাতে আমার দেওরের সঙ্গে আমার বাসর রাত হয়েছিল এবং আমার মনের সব ইচ্ছে ও স্বাদ পূরণ মিটিয়ে দিয়েছিল আমার দেওর। দেওর সারা রাত ধরে আমাকে ও তার ভালোবাসা পেয়ে আমার মন ভরে গেছিল, এবং সেদিন আমরা দুজন একে অপরকে নিজেদের মনের কথাও বলেছিলাম যে আমরা একে অপরকে অনেক ভালোবাসি। সেদিনের পর থেকে আমার কচি দেওর যখন আমাকে তখন কখনো বা ঘরে, কখনো বা বাথরুমের ভেতরে, দেওরকে নিজের জীবনে পাওয়ার পরে আমার জীবনটা যেন সার্থক হয়ে গেছিল। কারণ আমি যতটা ভালোবাসা আশা করেছিলাম, তার 4 গুণ বেশি আদর, ভালোবাসা ও শ্রদ্ধা আমার কচি দেওরকে বিয়ে করার পরে আমি পেয়েছি। এখন আমি অনেক সুখে আছি, এবং আমার আগের বর তো অন্য শহরে চলে গেছে। সে এখন আর এই বাড়িতে আসে না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।